দাপটে জমিদার, সাত পুরুষের শেষ পুরুষ বিশম্বর রায়। বিশম্বর রায়ের শেষ জীবনের করুণ কাহিনী নিয়েই নির্মিত হয়েছে জলসাঘর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটি একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প, যে গল্পের উপর ভিত্তি করে সিনেমা নির্মিত হয়েছিল। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আজকের গল্পের আসরে। আজকের গল্প জলসাঘর। আসুন তবে শোনা যাক জলসাঘর গল্পটি। ভোর ৩টার সময় নিয়মিত শয্যা ত্যাগ করিয়া বিশম্বর রায় ছাদে পায়চারি করিতেছিলেন। পুরাতন খানসামা অনন্ত গালিচার আসন ও তাকিয়া পাতিয়া ফর্সিও তামাক আনিবার জন্য নিচে চলিয়া গেল। বিশম্বর চাহিয়া একবার দেখিলেন, কিন্তু বসিলেন না। নতশিরে যেমন পদচারণা করিতেছিলেন তেমনি করিতে থাকিলেন। অদূরে রায়বাড়ির কালী মন্দিরের তলদেশে শুভ্র স্বচ্ছ সলিলা গঙ্গা ক্ষীণধারায় বহিয়া চলিয়াছে। আকাশের পূর্ব দক্ষিণ কোণে শুকতারা ধকধক করিয়া জ্বলিতেছিল। পশ্চিম দক্ষিণ কোণে ওই বাড়িটির সহিত যেন দীপ্তির প্রতিযোগিতা করিয়াই এ অঞ্চলের হালে বড়লোক গাঙ্গুলিবাবুদের প্রাসাদ শিখরে বহু শক্তি বিশিষ্ট একটি বিজলি বাতি অকল্পিতভাবে জ্বলিতেছিল। ঢং 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 করিয়া গাঙ্গুলিবাবুদের ছাদে ৩টা ঘড়ির এতক্ষণে পেটা হইল। পূর্বে ২০০ বৎসর ধরিয়া এ অঞ্চলে ঘুড়ি বাজিত রায়বাবুর বাড়িতে, এখন আর বাজে না। এখন বিশম্বরবাবুর ঘুম ভাঙে অভ্যাসের বসে আর পারাবতের গুঞ্জনে। শুকতারা আকাশে দেখা দিলেই উহাদের কলরব শুরু হয়। ভোরের বাতাসের সঙ্গে একটি মিষ্টি গন্ধ ভাসিয়া আসিতেছে। বসন্ত সমারোহ করিয়া রায়বাড়িতে আর আসে না। তাহার পাদ্য অর্ঘ্য দিবার মতো শক্তিও রায়বংশের নাই। মালির অভাবে ফুলের বাগান শুকাইয়া গিয়াছে। আছে মাত্র কয়টি বড় গাছ, মুচকন্দ, বকুল, নাগেশ্বর, চাঁপা। সেগুলি এই বংশেরই মতো শাখা প্রশাখাহীন এক প্রকাণ্ড ফাটল ধরা প্রাসাদখানার মতোই জীর্ণ। সত্যই কয়টা গাছের কাণ্ডের মধ্যে গহ্বর দেখা দিয়াছে। সেই জীর্ণ শাখার প্রান্তে বসন্ত দেখা দেয় না, গাছগুলি বসন্তকে ধরিবার চেষ্টা করে কে জানে। আস্তাবল হইতে একটি ঘোড়া ডাকিয়া উঠিল। ফরাসির মাথায় কলিকা বসাইয়া নলিটি হাতি ধরিয়া অনন্ত খানসামা ডাকিল, হুজুর। বিশম্বরবাবুর চমক ভাঙিল, বলিল, ধীরে ধীরে গালিচায় বসিতেই অনন্ত নলটি তাহার হাতে আগাইয়া দিল। নিচে ঘোড়াটা আবার ডাকিয়া উঠিল। নলে ২-১টা মৃদু টান দিয়া বিশম্বরবাবু বলিলেন, মুচকুন্দ ফুল ফুটতে আরম্ভ হয়েছে, শরবতের সঙ্গে দিবি আজ থেকে। মাথা চুলকাইয়া অনন্ত বলিল, আগে পাখেনি এখনো পাপড়িগুলো। ওদিকে আসতে বলে ঘোড়াটা অসহিষ্ণুভাবে ডাকিয়া উঠিতেছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় ঈষৎ বিরক্তি ভরেই বলিলেন, নিতে বেটার কি বুড়ো বয়সে ঘুম বেড়েছে নাকি? যা দেখি নিতে কি ডেকে দে, তুফান ছটফট করছে, ডাকছে, শুনছিস না? তুফান ওই ঘোড়ার নাম। রায়বাড়ির ৯টি আস্তাবলের মধ্যে একটি ঘোড়া অবশিষ্ট আছে। বৃদ্ধ তুফান ২৫ বছর পূর্বে অসম সাহসী জোয়ান বিশম্বর রায়ের দুর্দান্ত বাহন। সেকালে কেন ২ বছর পূর্বেও দেশ দেশান্তরের পথচারী বাদশাহ সোহরাগের উপর প্রকাণ্ড সাদা ঘোড়ার পিঠে মাথায় পাগড়ি বাঁধা গৌরবর্ণ বীর বপু আরোহীকে দেখিয়া এ দেশের লোককে জিজ্ঞাসা করিত, কে হে উনি? লোক বলিত, আমাদের রাজা উনি, বিশম্বর রায়। বড় দৌড়ের শিকারী,
বাঘ মারা ওর খেলা। অপরিচিত পথিক সসম্ভ্রমে চোখ তুলিয়া দেখিত সাদা ঘোড়া তাহার আরোহীকে লইয়া দূরান্তরে মিলাইয়া গিয়াছে। দৌড়ে উড়িতেছে শুধু ধুলার এক কুণ্ডলী। একটা প্রক্ষিপ্ত ঘূর্ণি যেন পাক দিতে দিতে দিগন্তে মিশিবার জন্য ছুটিয়াছে। নিত্য নিয়মিত দুর্দান্ত তুফান বিশম্বর রায়কে লইয়া ভোরে বাহির হইত। 2 বছর পূর্বে যেদিন মহাজন গাঙ্গুলিরা সমারোহ করে গ্রামে গ্রামে ঢোল শহরত দ্বারা দখল ঘোষণা করিল, সেই দিন হইতে দেখা গেল তুফানের পিঠে শোয়ার সৈন্য। নিতাই সহিস লাগাম ধরিয়া তুফানকে টহল দিয়া ঘুরাইয়া আনিতেছে। নায়েব তারাপ্রসন্ন বলিয়াছিল, আপনার এতদিনের অভ্যাস ছাড়লে শরীর। বিশম্বরের দৃষ্টি দেখিয়া তারাপ্রসন্ন কথা শেষ করিতে পারে নাই। রায় উত্তর দিয়েছিলেন 2টি কথায়। ছি! তারাপ্রসন্ন। অনন্ত নিচে যাইতেছিল। বিশম্বর আবার ডাকিলেন, শোন। অনন্ত ফিরিল। বাবু বলিলেন, নিতাই কাল বলেছিল তুফান নাকি দানা পুরো পাচ্ছে না। অনন্ত বলিল, ছোলা এবার ভালো হয়নি, তাই নায়েববাবু বললেন। আবার ফর্সিতে গোটা গয়ে টান মারিয়া বলিলেন, তুফান কি খুব রোগা হয়ে গেছে? অনন্ত মৃদুস্বরে বলল, না তেমন কই। কিছুক্ষণ পর আবার বলিলেন, দানা পরোই দিবি, বুঝলে? নায়েবকে আমার নাম করে বলবি। যা তুই নিতাইকে ডেকে দে। অনন্ত চলিয়া গেল। তাকিয়ার উপরে ঠেস দিয়া ঊর্ধ্বমুখে বিশম্বরবাবু আকাশের দিকে চাহিয়া রহিলেন। নলটা পাশে পড়িয়া আছে। আকাশের তারাগুলি একের পর এক নিভিয়া আসিতেছিল। বিশম্বর অন্য মনস্কভাবে বোধ করি আপনার প্রশস্ত বুকে হাত বুলাইতে আরম্ভ করিলেন। 1, 2। প্রথম দিন তুফানের পিঠে শোয়ার হইতে গেলে এই পাজরখানাতেই ধাক্কা লাগিয়াছিল। সে কি রূপ তুফানের! সে কি দুর্দান্তপনা! শান্ত হইতে সে শুধু বাজনার শব্দে। বাজনা বাজিলে সে কখনো বেতালা পা ফেলে নাই। ঘাড় বাঁকাইয়া সে কি নৃত্য তাহার! বিশম্বরবাবু উঠিয়া পড়িলেন। অতীতের স্মৃতি তারকরাজির মতো বুকের আকাশে রায়বংশের মর্যাদার ভাস্কর প্রভায় ঢাকা পড়িয়া থাকে। আজ মমতার ছায়া সে ভাস্করে অকস্মাৎ সর্বগ্রাসী গ্রহণ লাগিয়া গেল। স্মৃতির উজ্জ্বলতম তারকা তুফান সে আকাশে সর্বাগ্রে জলজল করিয়া ফুটিয়া উঠিল। আজ 2 বৎসর তিনি নিচে নামেন নাই। 2 বৎসর পরে তুফানকে দেখিতে ইচ্ছা হইল। খরম জোড়াটা পায়ে দিয়ে রায় দোতলায় নামিলেন। চোখ মিলানো বাড়ির সুপরিসর সুদীর্ঘ বারান্দার রায়ের বলিষ্ঠ পদের খরমের শব্দে মুখরিত হইয়া উঠিল। বারান্দায় সারি সারি থামের মাথায় খড়কড়ি হইতে কতকগুলো চামচিকা ফরফর করিয়া উড়িয়া গেল। এপাশে অন্ধকার তালাবন্ধ ঘরগুলো ভিতরেও চামচিকার শব্দ পাওয়া যাইতেছিল। ছাদের সিঁড়ির পাশেই বিছানা ঘর। তোলার টুকরা বারান্দায় পড়িয়া আছে। তাহার পরে একটা দুর্গন্ধ। একটা ফরাস ঘর। জাজিম, শতরঞ্চি, গালিচা থাকে। বোধ হয় কিছুটা পচিয়া থাকিবে। পরের ঘরটায় চামচিকার পক্ষ তাড়ানোর শব্দের সঙ্গে ঝুনঝান উঠিতেছে। বাতিঘর এটা। বেলুয়ারি ঝাড়ের কলমগুলো বোধ হয় ধুলিতেছে। ইহার পরে এপাশের কোণের ঘরটা ছিল ফরাস দরবারের। এই সমস্ত জিনিসের ভার ছিল তাহার উপর। ঘরখানা শূন্য পড়িয়া আছে। পূর্বমুখীর রায় মোড় ফিরিলেন। পত্তনিদার মহল এটা। রায়দের দপ্তরে বিভিন্ন জেলার
বড় বড় ধনী পত্তনি ছিল। 5 হইতে 5,000 টাকা খাজনা রাখিত, এমন পত্তনিধারের অভাব ছিল না। তাহারা আসিলে এইখানে তাহাদের বাসস্থান দেওয়া হইত। বারান্দার দেওয়ালে বড় বড় ছবি টাঙানো রহিয়াছে। মুখ তুলিয়া রায় একবার চাহিলেন। প্রথমখানার ছবি নাই, কাছে নাই, শুধু ফ্রেমখানা ঝুলিতেছে। দ্বিতীয়টার কাছ নাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় আবার নতমুখে চাহিলেন। উপরে কড়ির মাথায় পায়রাগুলো অবিরাম গুঞ্জন করিতেছে। পূর্বমুখে বারান্দার প্রান্তে সিঁড়ি বাহিয়া রায় নিচে আসিয়া নামিলেন। 2 বছর পর আজ আবার তিনি নিচে নামিলেন। সেরেস্তাখানার সারি সারি ঘরে রায়বংশের রাশি রাশি কাগজ বোঝাই হইয়া আছে। 7 রায়ের ইতিহাস। বিশম্বর রায় জমিদার রায়বংশের 7ম পুরুষ। অন্ধকারের মধ্যে রায় ঈষৎ হাসিলেন। তাহার মনে পড়িল রায়বংশের আদি পুরুষের কথা। তিনি নাকি বলিতেন, মা লক্ষ্মীকে বাঁধতে হলে মা সরস্বতীর দয়া চাই। কাগজের উপর কালির ও বড় কঠিন শেকল। হিসেব নিকেশের শেকল ঠিক রেখো, চঞ্চলার আর নড়বার ক্ষমতা থাকবে না। তিনি ছিলেন নবাব দরবারের কাননগো। কাগজ কলম কালি সবই ছিল, কিন্তু মা লক্ষ্মী চলিয়া গিয়াছেন। বারান্দার শেষ প্রান্তে একটা কুকুর কোথায় অন্ধকারে শুইয়াছিল। সেটা ঘেউ ঘেউ শব্দে চিৎকার করে উঠিল। রায় গ্রাহ্য করিলেন না, অগ্রসর হইয়া চলিলেন। কুকুরটার ঘেউ ঘেউ থামিয়া গেল। সে লেজ নাড়িয়া বারবার ঘুরিয়া ঘুরিয়া রায়কে প্রদক্ষিণ করিতে করিতে তাহার সহিত চলিতে আরম্ভ করিল। কুকুরটা শখ করিয়া কেহ পোষে নাই। রায়বাড়ির উচ্ছিষ্ট বুঝি কুকুরের সন্ততি কেহ। কাছারির দেউরির পার হইয়া দক্ষিণে গোশালা, বামে আস্তাবল, তার ওদিকে দেবতার মন্দির। রায় ডাকিলেন, নেতাই। সসম্ভ্রম কণ্ঠের জবাবে আসিল, হুজুর। তুফানে উচ্চ রেশারবে জবাব ঢাকা পড়িয়া গেল। ওদিক হইতে একটা হাতির গর্জন শোনা গেল। রায় অগ্রসর হইয়া তুফানের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। অস্থিরভাবে পা টুকিয়া ডাক দিয়া বৃদ্ধ তুফান শিশুর মতো চঞ্চল হইয়া উঠিল। তাহার মুখে হাত বুলাইয়া রায় বলিলেন, বেটা। তুফান মাথাটা মনিবের হাতে ঘষিতে লাগিল। ওদিকে হাতিটা অস্থির হইয়া উঠিয়াছে। ক্রমাগত ডাকিয়া ডাকিয়া সে পায়ের শেকল ছিঁড়িবার চেষ্টা করিতেছিল। মাহুতুর রহমত প্রভুর সাড়া পাইয়া উঠিয়া আসিয়া আপনার হাতির নিকট দাঁড়াইয়াছিল। সে অতি অনুযোগের সুরে বলিল, হুজুর, ছোটগিন্নি শিকল ছিঁড়ে ফেলবে। হস্তিনীটির নাম ছোট গিন্নি। বিশম্বরবাবুর মায়ের বিবাহের যৌতুক এই ছোট গিন্নি। তখন নাম ছিল মতি। কিন্তু কর্তা ধনেশ্বর রায় স্বীকার করিয়া ফিরিয়া মতি বলিতে পাগল হইয়া উঠিলেন। মতি একটা চিতা বাঁকে সুরে ধরিয়া পদদলিত করিয়াছিল। মতির প্রতি যত্নের আধিক্য দেখিয়া বিশম্বরের মা তাহার নাম দিয়াছিলেন সতীন। কর্তা বলিয়াছিলেন, সেই ভালো রায়গিন্নি, ওর নামও থাকুক গিন্নি। বিশম্বরবাবুর মা বলিয়াছিলেন, শুধু গিন্নি নয়, ছোট গিন্নি, ও তোমার দ্বিতীয় পক্ষ। রহমতের কথা বিশম্বরবাবু তুফানকে ছাড়িয়া ছোট গিন্নির সম্মুখে গেলেন। পিছনে তুফানের অসন্তুষ্ট দৃশ্যরব ধ্বনিত হইয়া উঠিল। রায় ছোট গিন্নিকে বলিলেন, কি গো মা লক্ষ্মী। ছোট গিন্নি আপনার সুরকানি বাঁকাইয়া রায়ের সম্মুখে ধরিল। এইটুকু তাহার শোয়ার হইবার জন্য অনুরোধ। রায় হাতিতে উঠিতেন সুর বাহিয়া। রায় তাহার সুরে হাত বুলাইয়া বলিলেন, এখন নয় মা। ছোটগিন্নি কথা বুঝিল। সে সুরখানি রায়ের কাঁধের উপর রাখিয়া লক্ষ্মী মেয়েটির মতোই শান্তভাবে দাঁড়াইয়া রহিল।
রায় কহিলেন, নিতাই, তুফানকে ঘুরিয়ে নিয়ে আয়। একান্ত সংকোচ ভরে নিতাই বলিল, তুফান আর যাবে না আজ হুজুর, আপনাকে দেখেছে, আপনি শোয়ার না হলে। রায় এ কথার কোনো জবাব দিলেন না। ছোট গিন্নির সুরে হাত বোলাইতে বোলাইতে বলিলেন, লক্ষ্মী মেয়ে, মা আমার লক্ষ্মী মেয়ে। অকস্মাৎ নিস্তব্ধ প্রত্যুষের স্তব্ধতা ভঙ্গ করিয়া বিচিত্র সঙ্গীতে কোথায় ব্যান্ড বাজিয়া উঠিল। সচকিত রায় ছোট গিন্নির সুরকানি নামাইয়া দিয়া সরিয়া আসিয়া বলিলেন, ব্যান্ড বাজে কোথায় রে? নিতাই মৃদুস্বরে জবাব দিল, গাঙ্গুলি বাড়ির বাবুর ছেলের ভাত। অভ্যাস মতো রায় বলিলেন, তুফান তখন ঘাড় বাঁকাইয়া তালে তালে নাচিতে শুরু করিয়াছে। রায় মৃদু হাসিয়া তাহার নিকট গিয়া দাঁড়াইলেন। পিছনে ছোটগণ্যির পায়ের শিকলও তালে তালে নূপুরের মতো বাজিতেছিল, ঝুম ঝুম ঝুম। রায় দেউরি পার হইয়া অন্ধকার পুরীর মধ্যে গিয়া প্রবেশ করিলেন। তাহার মনে পড়িল, এককালে ভোরের নহবতের সঙ্গে এমন করিয়া নৃত্য নাচিত। একদিকে তুফান, অন্যদিকে ছোট গিন্নি। দোতলায় উঠিয়া তিনি ডাকিলেন, অনন্ত, হুজুর, নায়েবকে ডেকে দে। রায় ছাদে গিয়া বসিলেন। প্রৌঢ় নায়েব তারাপ্রসন্ন আসিয়া নীরবে সম্মুখে দাঁড়াইতেই তিনি বলিলেন, মহিম গাঙ্গুলির ছেলের অন্নপ্রাশন? আজ্ঞে হ্যাঁ। নিমন্ত্রণপত্র করেছে বোধ হয়। কুণ্ঠিতভাবে তারাপ্রসন্ন বলিল, হ্যাঁ। একখানা গিনি আর থালা, একখানা কাঁসার থালাই পাঠিয়ে দেবে। তারাপ্রসন্ন নীরবে দাঁড়াইয়া রহিল। প্রতিবাদ করিবার সাহস তাহার ছিল না, কিন্তু ব্যবস্থাও বেশ মনোপত হয় নাই। রায় বলিলেন, মোহর একখানা আমার কাছ থেকে নিয়ে যেও। নায়েব চলিয়া গেল। রায় নীরবে বসিয়া রহিলেন। অনন্ত আসিয়া কলিকা পাল্টাইয়া দিয়া নলটি ধরিয়া বলিল, হুজুর। রায় অভ্যাস মতো হাতটি বাড়াইয়া দিলেন। তারপর বলিলেন, ছোটগিনির পিঠে গদি, জাজিম, ঘণ্টা বের করে দিবি। নায়েব যাবেন গাঙ্গুলি বাড়ি লো কথা দিতে। 3 পুরুষ ধরিয়া রায়েরা করিয়াছিলেন সঞ্চয়, 4র্থ পুরুষ করিয়াছিলেন রাজত্ব, 5ম ও 6ষ্ঠ পুরুষ করিলেন ভোগ ও ঋণ। 7ম পুরুষ বিশম্বরের আমলেই রায়বাড়ির লক্ষ্মী সে ঋণ সমুদ্রে তলাইয়া গেলেন। বিশম্বর লক্ষ্মীহীন দেবরাজের মতো শুধু বসিয়া বসিয়া দেখিলেন। শুধু এইমাত্র নয়, রায়বংশ এই 7ম পুরুষের নির্বংশ হইয়া গেল। জেলার জজ কোর্ট ও হাইকোর্ট বিচারের নির্দেশ মতো রায়বংশের লক্ষ্মী তখন ঝাঁপি হইতে দুয়ারে দাঁড়াইয়াছিলেন, অপেক্ষা মাত্র প্রিভি কাউন্সিলের আদেশ। পুত্রের উপনয়ন উপলক্ষে বিপুল উৎসবে রায়বাড়ি মুখরিত হইয়া উঠিল। দান ভোজন বিলাস বেশন চলিয়াছিল পূর্ণিমার জোয়ারের মতো। তারপরেই পড়িল ভাটা। ভাটার টানে রায়বংশের সমস্ত প্রবাহটুকু নিঃশেষ হইয়া গেল। 7 দিনের দিন বিলাস হইয়া উঠিল 20। বাড়িতে কলেরা দেখা দিল। তাহার পর 7 দিনের মধ্যে রায়গিন্নি, 2 পুত্রকন্যা, কয়েকজন আত্মীয়, সব শেষ হইয়া গেল। শুধু বিশম্বর রায় বিন্দুগিরির অকুস্তা প্রত্যাবর্তনের প্রতীক্ষার মতো নতশিরে মৃত্যুর অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন। ভুল বলা হইল। মৃত্যুর প্রতীক্ষা সেই দিন হইতেই করিয়াছিলেন কিনা কে জানে, কিন্তু নতশির সেদিনও তিনি হন নাই। নতশির হইলেন আরও 2 বৎসর পরে, প্রিভি কাউন্সিলের রায় যেদিন বাহির হইল সেই দিন। নতুবা স্ত্রী পুত্র কন্যার মৃত্যুর পরও এ বাড়িতে জলসাগরে বাতি জ্বলিয়াছে, সে তার সাড়েং ঘুঙুর বাজিয়াছে, বিপুল হাস্যধ্বনিতে নিশিত রাত্রি চকিত চঞ্চল হইয়া উঠিয়াছে। ছোট গিন্নির পিঠে শিকারের হাওদা জড়িয়াছে। তুফান সেদিনও
রোষে ক্ষোভে দৌড়াদৌড়ি ছিড়িয়াছে। যাক, প্রিভি কাউন্সিলের বিচারে রায়বংশের ভূ সম্পত্তি সব চলিয়া গেল। রহিল বাড়িঘর ও লাখরাজের কায়েমি বন্দোবস্তটুকু। রায়বংশের আদিপুরুষ এইটুকু কাগজের উপর কালির শিকলে এমন করিয়া বাঁধিয়াছিলেন যে সেইটুকুতে হাত দিবার ক্ষমতা কাহারও হইল না। সেই বন্দোবস্ততে দেবসেবা চলে, ছোটগিন্নির বরাদ্দ চলে আসে, রমহতের বেতন হয়। মোট কথা এখনও যেটুকু আছে সে বন্দোবস্তরই কল্যাণে। এখন মাসের প্রথমেই চলে আসে মাস বরাদ্দ, বাদশাভোগ চাল, নিত্যপ্রাথী লাখরাজ বিল বন্দোবস্তের দরুন আসে মাছ। ওই বিল হতেই জলচল পাখির বন্দোবস্তের ফলে আসে পাখি। এ সমস্ত অতীত, কিন্তু স্মরণাতীত নয়। তাই এই জীর্ণ ফাটল ধরা রায়বাড়ির নাম এখনও রাজবাড়ি। শ্রীবৈষ্ণ বিশম্বর রায়ের নামেই এ অঞ্চলে রায় হুজুর। সেটুকুই নতুন ধনী গাঙ্গুলিবাবুদের ক্ষোভের কারণ। তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে। পৃথিবী দেখে তাই মরা পাহাড়, সোনার দেউলের দিকে কেউ চায় না। তাঁদের দামি মঠরের চেয়েও বৃদ্ধ হস্তিনীর খাতির বেশি। মহিম গাঙ্গুলি ভাবে, মরা পাহাড়ের চুরু ভাঙতেই হবে আমায়। ছোটগিন্নির পিঠে ঘণ্টা উঠিতেই সে গৌরবিনীর মতো গা দুলাইতে আরম্ভ করিল। ঘণ্টা বাজিতে লাগিল, ঢং ঢং ঢং। নায়েব তারাপ্রসন্ন আসিয়া বিশম্বরবাবুর সম্মুখে দাঁড়াইল। বিশম্বরবাবু বসিয়াছিলেন অন্দরের হলঘরে। এখন সেই একখানি ঘরেই তিনি ব্যবহার করেন। দেয়ালে রায়বংশের কর্তা গিন্নিদের ছবি টানানো, সকলেরই প্রৌঢ় বয়সের প্রতিকৃতি, সকলেরই গায়ে কালী, নামকালী, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে জপমালা। বিশম্বরবাবু সেই ছবির দিকে চাহিয়াছিলেন। নায়েবকে দেখিয়া ধীরে ধীরে চোখ ফিরিয়া ডাকিলেন, অনন্ত, হাত বাক্সটা দে তো। হাত বাক্স হইতে লোহা সিন্দুকের চাবি লইয়া সিন্দুকটা খুলিয়া ফেলিলেন। সিন্দুকের উপরের তাকে রায়বাড়ির ঝাঁপি শোভা পাইতেছিল। নিচের তাকে দু তিনটি বাক্স। রায় টানিয়া বাহির করিলেন অতি সুদৃশ্য বাক্স। এটি তাহার মৃতা পত্নীর গহনার বাক্স। রায় বাক্সটি খুলিলেন। বাক্সটির গর্ভ প্রায় শূন্য। অলঙ্কার মধ্যে একটি স্মৃতি রহিয়াছে। এই স্মৃতিটি 7 পুরুষের বধূবরণের মাঙ্গলিক সামগ্রী। ওইটা ছাড়া সব গিয়াছে। পাশের একটি খোপে কয়খানি মোহর। এগুলি কয়খানি রায়গিন্নির আশীর্বাদের মোহর, কয়খানি যুবক বিশম্বরের পত্নীকে প্রথম উপহার। বিবাহের বৎসরেই তিনি মহালে যান। নজরানার মোহর হইতে কয়খানা তিনি পত্নীকে উপহার দিয়েছিলেন। তাহারই একখানা লইয়া নায়েবের হাতে নিঃশব্দে তিনি তুলিয়া দিলেন। নায়েব চলিয়া গেল। কিছুক্ষণ পরেই ছোটগিন্নির শব্দ সুউচ্চ হইয়া উঠিল। রায় আসিয়া জানালায় দাঁড়াইলেন। ছোটগিন্নির মাথায় তেল দেওয়া হইয়াছে। ললাটের তৈলসিক্ত অংশটুকু ঘিরিয়া সিঁদুরের রেখা আঁকা। ছোটগিন্নি হেলিয়া দুলিয়া চলিয়াছে। অপরাহ্নে গাঙ্গুলিদের ঝকঝকে মোটরখানা আসিয়া লাগিল রায়বাড়ির ভাঙা দেউরিতে। গাড়ি হইতে নামিলেন মহিম গাঙ্গুলি নিজে। নায়েব তারাপ্রসন্ন তাড়াতাড়ি বাহির হইয়া সাদরে অভ্যর্থনা করিয়া কহিলেন, আসুন আসুন। অনন্ত দোতলা হইতে ঘটনাটা দেখিয়াছিল। সে তাড়াতাড়ি নিচে আসিয়া রায়বাড়ির খাস বৈঠকখানার দরজাটা খুলিয়া চলিয়া গেল। মহিম কহিল, ঠাকুরদা কোথায়? দেখা করব যে। গাঙ্গুলি বংশ চিরদিন রায় দপ্তরের এলাকায় মহাজনী করিয়াছে। মহিমের পিতা জনার্দন পর্যন্ত রায়বাড়ির কর্তাকে বলিয়াছে হুজুর। তারাপ্রসন্ন মহিমের কথার ভঙ্গিতে অসন্তুষ্ট হইয়া উঠিয়াছিল, কিন্তু মুখে মিষ্টভাবে বলিল, হুজুর এখনও ওঠেননি, খেয়ে শুয়েছেন। মহিম বলিল, ডেকে তুলতে বলে দিন। তারাপ্রসন্ন শুষ্ক হাসিয়া বলিল,
সে সাহস আমাদের কারো নেই, বরং আপনি বলে যান আমাকে কি বলতে হবে, আমি বলবো। অসহিষ্ণুভাবে মহিম বলল, না, আমাকে দেখা করতেই হবে। অনন্ত আসিয়া রূপার গ্লাসে গাঙ্গুলির সম্মুখে শরবত ধরিল। গ্লাসটি লইয়া মহিম অনন্তকে প্রশ্ন করিল, ঠাকুরতা উঠেছেন রে? উঠেছেন। আপনার খবর দিয়েছি, ডাকছেন আপনাকে তিনি। শরবত পান করিয়া মহিম উঠিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, চমৎকার গন্ধটুকু, কিসের শরবত রে? অনন্ত মিথ্যা কথা বলিল, আগে কাশির মশলা, আমি জানি না ঠিক। দোতলার ঘরের মধ্যে প্রবেশ করিয়া বলিল, কই ঠাকুরদা, আপনি যে খেতে গেলেন না? বিশম্বর হাসিয়া বলিলেন, এসো এসো, বসো ভাই। মহিম তেমন বলিল, আমার ভারী দুঃখ হয়েছে ঠাকুরদা। তেমন হাসিয়া বিশম্বর বলিলেন, বুড়ো ঠাকুরদা বলে ভুলে যাও ভাই, বুড়ো মানুষ, নিয়মের ব্যতিক্রম দেহে সহ্য হয় না। মহিম বলিল, সে দুঃখ ভুলব, কিন্তু রাত্রি পায়ের ধুলো দিতেই হবে। বিশম্বর ফর্সি টানার ভানে নীরব রহিলেন। মহিম বলিয়া গেল, শখ করে লখনৌ থেকে বাইজি আনিয়াছি, তাদের গানের কদর আপনি ভিন্ন, আমরা বুঝব না। কিছুক্ষণ নীরবে তামাক টানিয়া রায় নলটি রাখিয়া দিলেন। তারপর বলিলেন, শরীর আমার বড় খারাপ ভাই মহিম, বুকে একটা ব্যথা আছে, ইদানিং সেটা মাঝে মাঝে বড় কাতর করে আমাকে। মহিম কিছুক্ষণ নীরব থাকিয়া উঠিয়া বলিল, আচ্ছা তাহলে উঠি ঠাকুরদা, আমায় যেতে হবে একবার সদরে, সাহেব সুবোদের নিয়ে আসতে হবে আবার, তারা সব আসবেন কি না? বিশম্বর শুধু বলিলেন, দুঃখ করো না ভাই। মহিম ঘর হইতে বাহির হইয়া আসিল। বারান্দায় একবার দাঁড়াইয়া সহসা বলে উঠিল, বাড়িটা করে রেখেছেন কি ঠাকুরদা? মেরামত করানো দরকার যে। সে কথায় কেহ জবাব দিল না। অনন্ত শুধু বলিল, আসুন হুজুর। গাঙ্গুলি বাড়িতে নাচের আসর আলোর ঐশ্বর্যে ঝকঝক করিতেছিল। চাঁদোয়ার চারিপাশে নানা রঙের আলো, গাঙ্গুলিদের নিজেদের ডায়নামো, ইলেকট্রিক তারের লাইন বাড়াইয়া আলোর ব্যবস্থা হইয়াছে। গুটিগুলি গাছের পাতা ও ফুল দিয়া সাজানো, রঙিন কাগজের মালা চারপাশ বেরিয়া ঝুলিতেছিল। খুঁটিগুলি গাছের পাতা ও ফুল দিয়া সাজানো, রঙিন কাগজের মালা চারিপাশ বেরিয়া ঝুলিতেছে। নিচের শতরঞ্জির উপর চাদর বিছাইয়া আসর পড়িয়াছে। একদিকে সারি সারি চেয়ার, অন্যদিকে ঢালা বিছানায় সাধারণ শ্রোতাদের বসিবার স্থান। খানিক দূরে মেয়েদের আসর। রাত্রি 8টার মধ্যেই আসর বসিয়া গেল। তবলচি সারঙ্গাদার আপন মনে যন্ত্রের সুর বাঁধিতেছিল। 2 জন পশ্চিমা নর্তকী পেশোয়াজ উড়নার অলঙ্কারে সজ্জিত হইয়া আসরে আসিয়া বসিল। আসরের কোলাহল মুহূর্তে নীরব হইয়া গেল। হাঁ, রূপ বটে। গান আরম্ভ হইল। ওইদিকে চেয়ারে বিশিষ্ট শ্রোতাদের মধ্যে মহিম গাঙ্গুলি বসিয়া। 2 জন নর্তকীর মধ্যে বয়োজ্যেষ্ঠা উঠিয়া গান ধরিয়াছিল। দীর্ঘ সুরে রাগিনীর আলাপে আলাপে আসরখানা যেন ঝিমাইয়া আসিল। শ্রোতাদের মধ্যে মৃদু কথাবার্তা শুরু হইয়া গেল। বিশিষ্ট শ্রোতামহলে কি একটা হাস্য পরিসর চলিতেছিল। গাঙ্গুলির বাড়ির চাপরাশির দল সাধারণ শ্রোতাদের পিছনে দাঁড়াইয়া হাঁকিয়া উঠিল, চুপ চুপ। গান শেষ হইবার মুখে মহিম ভদ্রতা করিয়া উঠিয়া বলিল, বাহ বাহ। নর্তকী নৃত্য গীত ঈষৎ ক্ষুণ্ণ হইয়া গেল। গান শেষ করিয়া সে বসিয়া পড়িল। তরুণীটির সহিত মৃদু হাসিয়া কি কয়টা কথা বলিয়া এবার তাহাকে উঠিতে ইঙ্গিত করিল। দেখিতে দেখিতে আসর জমিয়া উঠিল। চপল গতির কণ্ঠ সঙ্গীতে ও চুটুল নৃত্য ভঙ্গিতে যেন একটা পাহাড়ি ঝর্ণা আসরের বুকে ঝাঁপাইয়া পড়িল। তারিফে তারিফে
আসরের মধ্যে একটা কলরোল উঠিল। বিশিষ্ট শ্রোতামহল হইতে টাকা, নোট, বকশিস আসিল। তাহার পর আবার আবার আবার। আর আসর অলস মন্তর হয় নাই। আসর ভাঙিল। মহিম ডাকিয়া বলিল, সকলে খুব খুশি হয়েছেন। সেলাম করিয়া বয়োজ্যেষ্ঠা কহিল, আপনাদের মেহেরবানি। সত্যি মহিমের মেহেরবানির অন্ত ছিল না। 3 দিন বায়নার স্থলে 5 দিন গাওনা হইয়া তবে শেষ হইল। বিদায়ের দিন আরও মেহেরবানি সে করিল। বিদায় করিয়া বলিয়া দিল, এখানে আমাদের রায়বাড়ি আছে, একবার ঘুরে যাও। বিশম্বর রায় সমজদার আমির লোক, গাওনা হয়তো হতে পারে। বয়োজ্যেষ্ঠ সম্ভ্রমস্বরে বলিল, ওর কথা আমরা শুনেছি হুজুর। জরুর যাব রায় বাহাদুরের দরবারে, সে মতলব আমার প্রথম থেকেই আছে। তারাপ্রসন্ন মনে মনে আগুন হইয়া উঠিল। সে বেশ বুঝিয়াছিল এ ওই কুটিল মহিম গাঙ্গুলির কুটচাল। অবশেষে একটা বেশ্যাকে দিয়ে অপমানের চেষ্টা করিয়াছে। সে গম্ভীরভাবে বলিল, বাবুর তবিয়ত আচ্ছা নেই, নাচ গান এখন হবে না। বয়োজ্যেষ্ঠা বাইজিটি বলিল, মেহেরবানি করকে। বাধা দিয়ে তারাপ্রসন্ন বলিল, সে হয় না। বাইজি দুঃখিতভাবে বলিল, মেরে নসিব। তাহারা উঠিবার উদ্যোগ করিতেছিল, এমন সময় দোতলা হইতে হাঁক আসিল, তারাপ্রসন্ন আসিতেই বিশ্বম্বরবাবু বলিলেন, কে ওরা? নতমুখে তারাপ্রসন্ন উত্তর দিল, গাঙ্গুলিদের বাড়ি ওরাই এসেছিল মজরু করতে। তারপর একটু থামিয়ে বলিলেন, শুধু হাতে ফিরিয়ে দিলে? সালাম পৌঁছে হুজুর কো পাশ। মুসলমানি কায়দার আভূমিনত অভিবাদন করিয়া বাইজি আসিয়া সম্মুখে দাঁড়াইল। কাছারি ঘর হইতে এদিকে বারান্দা ও ঘরের খানিকটা দেখা যায়। বিশম্বরের কণ্ঠস্বর শুনিয়া বাইজি তাহাকে দেখিয়া উঠিয়া আসিয়াছে। একতলা না দিয়ে উপরে উঠিয়া আসার জন্য বিশম্বর রুষ্ট হইয়াছেন, কিন্তু তাহার সে রাগ রহিল না। বাইজির রূপ তাহার চিত্ত কোমল করিয়া দিল। বাইজি আবার অভিবাদন করিয়া বলিল, কসুর মাপ করতে হুকুম হয় মেহেরবান, একতলা না দিয়ে এসে পড়েছি। বিশম্বর দেখিতেছিলেন বাইজির রূপ, ডালিমের দানার মতো রং, সুরমা আঁকা, টানা টানা দুটি চোখ, মাদকতা ভরা চাহনি, গোলাপির পাপড়ির মতো 2 ঠোঁট, ঈষৎ দীর্ঘ দেহখানি, ক্ষীণ কটি, মৃত্যু যেন আলস্য ভরে দেহখানিতে বিরাম লইতেছে। এ চঞ্চল হইলে সে মুখর হইয়া উঠিবে। বিশম্বর প্রসন্ন হাস্যে বলিলেন, বেঠিয়ে। অদূরবর্তী গালিচার উপর বাইজি সসম্ভ্রমে বসিয়া বলিল, হুজুর, বাহাদুরের দরবারের বাদী গান শোনাবার জন্য হাজির। বিশম্বর বলিতে গেলেন, তাহার তবিয়ত খারাপ, কিন্তু কেমন লজ্জা হইল, একটা তাওয়াইফের সম্মুখে মিথ্যা বলিতে বুঝি ঘৃণা হইল। বাইজি বলিল, সবার মুখে শুনেছি এখানকার বড় ভারী সমজদার হুজুর বাহাদুর। গাঙ্গুলি বাবুও বললেন, আমির, এখানকার রাজা আপনি। রায়ের নলের ডাক বন্ধ হইয়া গেল। মৃদু হাসিয়া বাইজির মুখের দিকে চাহিয়া বলিলেন, হবে মজলিস সন্ধ্যের সময়। তারপর ডাকিলেন, অনন্ত। অনন্ত বাহিরে ছিল। সম্মুখে আসিতে বলিলেন, এদের বাসা দিয়ে দে, নিচে তালুকদারের ঘর একখানা খুলে দে। অনন্ত বলিল, আসুন। বাংলা বলিতে না পারিলেও বাংলা বুঝিতে বাইজির কষ্ট হইল না। উঠিয়া অভিবাদন করিয়া সে কহিল, বহুত নসিব মেরে, বহুত মেহরবানি হুজুর কো।
অনন্তকে অনুসরণ করিয়া সে চলিয়া গেল। নায়েব তারা প্রসন্ন দাঁড়াইয়াছিল, নির্বাক হইয়া সে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর সে কহিল, গাঙ্গুলিদের বাড়ি 100 টাকা রাত্রে নিয়েছে ওরা। কয়বার নলে টান দিয়া রায় বলিলেন, তোমার তহবিলে কি? কথা অসমাপ্ত রাখিয়া তিনি আবার নলে টান দিতে আরম্ভ করিলেন। তারা প্রসন্ন বলিল, দেবোত্তরের তহবিলে 100 টাকা আছে। কিছুক্ষণ চিন্তা করিয়া রায় উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া বাহির করিলেন সেই বাক্সটি। বাক্সের মধ্য হইতে রায়বংশের মাঙ্গলিক স্মৃতিখানি তুলিয়া তারা প্রসন্নের হাতে দিয়া বলিলেন, দেবোত্তরের খাতায় খরচা লেখো, আনন্দময়ীর জন্যে জরুয়া স্মৃতি খরিদ, দাম ওই 150 টাকা। আনন্দময়ী রায়বংশের ইষ্টদেবী পাষাণময়ী কালী। বহুদিন পর নিস্তব্ধ রায়বাড়ির তালা খোলার শব্দে প্রতিধ্বনিত হইয়া উঠিল। জলসাগরের দরজা জানালা খুলিয়া গেল, বাতিঘরের তালা খুলিল, ফরাস ঘরে আলোক প্রবেশ করিল। অনন্ত ঘর দুয়ার ঝাড়িতেছিল, সাহায্য করিতেছিল নিতাই ও রহমত। ঠাকুরবাড়ির পুরনো ঝি মাজিতেছিল। আশা সোটা, গড়গড়া, বড় বড় পরাত, গোলাপ পাশ, আতরদান। নায়েব তারাপ্রসন্ন দাঁড়াইয়া সমস্ত দিকে তদারক করিতেছিল। অনন্ত বলিল, সদরে লোক পাঠাতে হবে নায়েববাবু। নায়েব বলিল, ফর্দ করেছি আমি, শুন দেখি কিছু ভুল হলো কিনা। ফর্দ শুনিয়া অনন্ত কহিল, সবই হয়েছে, বাদ পড়েছে 2টি জিনিস, ভরি 2 আতর আর বিলেতি বোতল কটা। নায়েব বলিল, ছিল তো একটা। তাতে খানিকটা আছে, মাঝে মাঝে একটু একটু একদিন খান তো। তবে আজ যদি চান, একটা বোতলে হবে না নায়েববাবু। নায়েববাবু বলিলেন, কিন্তু পাঠাই কাকে? পায়ে হেঁটে সন্ধ্যের আগে কে ফিরবে? অনন্ত দ্বিধাভরে বলিল, তুফানকে নিয়ে নিতেই নয় যাক। নিতাই বলিল, হুজুর হুকুম না করলে? নায়েব বলিল, আচ্ছা আমি বলে আসছি। বিশম্বরবাবু শুইয়াছিলেন। নায়েব গিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, তোমাকে ডাকবো ভাবছিলাম, একবার গাঙ্গুলি বাড়িতে যাও, মহিমকে নিমন্ত্রণ করে এসো। আর গ্রামে ভদ্রলোক বেছে নিমন্ত্রণ করতে হবে। গাঙ্গুলি বাড়ি যাও তুমি নিজে। নায়েব বলিল, তাই যাব। রায় বলিলেন, ছোট গিন্নির পিঠে গদি দিতে বলো। নায়েব কিছুক্ষণ অপেক্ষা করিয়া বলিল, তুফানকে নিয়ে নিতাইকে পাঠানো দরকার সদরে। কিছুক্ষণ পর রায় বলিলেন, তাই যাক। আর কিছুক্ষণ পর তুফানের রেশা শুনিয়া রায় সম্মুখের জানালাটা খুলিয়া দিলেন। বাড়ির পিছন দিয়া দেবদারু ছায়াচ্ছন্ন রায়দের নিজস্ব পথখানি পরিষ্কার দেখা যায়। ঘোড়ার ঘোরের শব্দ সে পথে বাজিয়া উঠিল। রায় দেখিলেন, ঘাড় বাঁকাইয়া দীপ্ত পদক্ষেপে তুফান দুর্দান্তপনা করিতে করিতে চলিয়াছে। তেমনি বাঁকানো ঘাড়, তেমনি পদক্ষেপ। আর কিছুক্ষণ পর ছোট গিন্নির পিঠের ঘণ্টা বাজিয়া উঠিল। রায় উঠিয়া বসিলেন। জানালা দিয়া দেখিলেন, গরবিনী ছোট গিন্নি চলিয়াছে। রায় বিছানা ছাড়িয়া ঘরের মেজের উপর পদচারণা আরম্ভ করিলেন। দেহমন কেমন তাহার চঞ্চল হইয়া উঠিয়াছে। সমারোহ, রায়বাড়িতে বহুদিন পর সমারোহ। ওদিকে জলসাগর হইতেই বোধ করি শব্দ আসিতেছিল, ঠং ঠাং ঠং ঠাং। বেলুয়ারি ঝাড়ের শব্দ। রায় ঘর ছাড়িয়া বারান্দায় বাহির হইয়া পড়িলেন। অনন্ত ঝাড় দেওয়ালগিরি হুকে হুকে টানাইতেছিল।
পদশব্দে দুয়ারের দিকে চাহিয়া দেখিল, দুয়ারে দাঁড়াইয়া বিশম্বর রায়। তিনি চাহিয়াছেন দেওয়ালের ছবিগুলির দিকে। প্রকাণ্ড হলের চারিদিকে প্রাচীর বিলম্বিত রায়বংশের মালিকদের যুবা বয়সের প্রতিকৃতি। আদিপুরুষ ভুবনেশ্বর রায় হইতে তাহার নিজের পর্যন্ত সকলেরই বিলাস বেশনে মত্ত প্রতিকৃতি। পিতামহ রাবণেশ্বর রায় দাঁড়াইয়া আছেন শিকার করা বাঘের উপর পা রাখিয়া, হাতে সরকি বল্লম, পিঠে ডাল। পিতা ধনেশ্বর বসিয়া আছেন গদির উপর, পাশে ছোট গিন্নি। যুবক বিশম্বর তুফানের উপর আড়ুর। রায়বংশ এই ঘরে ঝড়ের খেলা খেলিয়া গিয়াছে। রায়ের মনে পড়িল কত কথা। দুর্দান্ত রাবণেশ্বর এ বংশের প্রথম ভোগী পুরুষ। তিনি এই জলসাঘর তৈয়ারি করিয়াছিলেন, কিন্তু ভোগ করিবার সাহস তার হয় নাই। প্রথম যেদিন ওই জলসাগরে তিনি মজলিস করিয়াছিলেন, সেদিনই রাবণেশ্বরের স্ত্রী পুত্র সব শেষ হইয়াছিল। বাতি অর্ধদগ্ধ অবস্থাতেই নিভিয়াছিল। তারপর আর তিনি সাহস করিয়া জলসাঘরের দুয়ার খোলেন নাই। সেদিন রায়বংশের শেষ হইলেই যেন ভালো হইত, কিন্তু রাবণেশ্বর রায়বংশের মমতায় পুনরায় শালিকাকে বিবাহ করিয়াছিলেন। তিনি বলিতেন তাহার আনন্দময়ীর আদেশ। তাঁহারই পুত্র তারকেশ্বর এই জলসাঘরের দুয়ার খুলিয়া আবার বাতি জ্বালিয়াছিলেন। তিনি এক রাত্রে ওই ঘরে এক আমির বন্ধুর সহিত প্রতিযোগিতা করিয়া 500 মোহর এক বাইজিকে বকশিশ দিয়া গিয়াছেন। তাহার নিজের কথা মনে পড়িল। চন্দ্রাবাই। আসর ভাঙার পর বন্ধুদের লুকাইয়া চন্দ্রার সহিত আলাপ বুকের মধ্যে অক্ষয় হইয়া আছে। ফুলের স্তবকের মতো চন্দ্রা। অনন্তের হাতের কাজ বন্ধ হইয়া গিয়াছিল। মনিবের মুখের দিকে চাহিয়া তাহার হাত আর সরিতেছিল না। রায়ের মুখখানা থমথমে রাঙা, যেন কোনো রুদ্ধমুখ শিরা খুলিয়া আবদ্ধ রক্তধারা সে মুখে উৎসের মতো আজ উথলিয়া উঠিয়াছে। সন্ধ্যার পূর্বে অনন্ত পরাতের উপর রূপার গ্লাসে শরবত বসাইয়া রায়ের সম্মুখে নিঃশব্দে ধরিয়া দিল। রায় চাহিয়া দেখিলেন অনন্তের সঙ্গে জমিদার চোপধারের উর্দি, কোমরে পেটি, মাথায় পাগড়ি, বুকে রায়বাড়ির তকমা। তিনি নিঃশব্দে গ্লাসটি উঠাইয়া লইলেন। অনন্ত চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া সম্মুখে কোঁচানো ধুতি, শুভ্র ফিনফিনে মুসলমান ঢঙের পাঞ্জাবি, রেশনের চাদর নামাইয়া রাখিল। রায় চিনিলেন 5 বছর পূর্বে মুর্শিদাবাদে জমিদার বন্ধুর বাড়ি যাইবার সময় এই পোশাক তৈয়ারি হইয়াছিল। প্রশ্ন করিলেন, সব ঠিক আছে? মৃদুস্বরে অনন্ত বলিল, বাতি জ্বালা হচ্ছে। লোকজন? অনন্ত বলিল, নখরাজদার ভাণ্ডারীরা বাপ বেটা এসেছে। দেবোত্তর নখরাজদার পাইক এসেছে 4 জন। তারা দেউরিতে আছে। নিচে মোটরের হর্ন বাজিয়া উঠিল। অনন্ত ত্রস্ত পদে নিচে চলিয়া গেল। মহিম গাঙ্গুলি আসিয়াছে। সিঁড়ির বুকে চলাফেরার শব্দ শোনা যায়। নিচের তলায় অতিথি অভ্যর্থনার সদর সম্ভাষণ, পরস্পরের সহিত আলাপের গুঞ্জন উঠিয়াছে। ক্রমে জলসাঘরে তাদের যন্ত্রের মৃদু সুর জাগিয়া উঠিল। তবলার ধ্বনিও শোনা গেল, সুর বাঁধা হইতেছে। অনন্ত আসিয়া দরজায় দাঁড়াইয়া ডাকিল, হুজুর। বিশম্বর বেশ পরিবর্তন করিয়া ঘরের মধ্যে পায়চারি করিতেছিল। উত্তর দিলেন, হঁ। আসর বসতে পারছে না। হঁ। কয়েক মুহূর্ত পরে তিনি বলিলেন, জুতো দে। অনন্ত ঘরের মধ্যে দাঁড়াইয়া একটু ইতস্তত করিয়া নীরবে কোণের টেবিলের দেরাজ খুলিয়া বোতল ও
গ্লাস বাহির করিল। দেরাজের উপর সেগুলো নামাইয়া দিয়া জুতা বাহির করিয়া ঝাড়িতে বসিল। রায় একবার থমকিয়া দাঁড়াইলেন, আবার পায়চারি শুরু করিলেন। নিচের যন্ত্র সঙ্গীতের সুর ক্রমশ উঁচু হইয়া উঠিতেছিল। অনন্ত ডাকিল, হুজুর। রায় শুধু বলিলেন, হঁ। আবার কয়েকবার তিনি ঘুরিলেন। সে গতি যেন ঈষৎ দ্রুত। অনন্ত প্রতীক্ষায় দাঁড়াইয়াছিল। ঘুরতে ঘুরতে রায় টেবিলের ধারে দাঁড়াইয়া বলিলেন, সোডা। প্রকাণ্ড বড় হলটার দিকে লম্বা ফালির মতো গদি পাতিয়া তাহাদের উপরে জাজিম বিছাইয়া শ্রোতাদের বসিবার স্থান নির্দিষ্ট হইয়াছে। পিছনে সারি সারি তাকিয়া হলের ছাদে পাশাপাশি 3টি বেলুয়ারি ঝাড়ে বাতি জ্বলিতেছিল। দেওয়ালে দেওয়ালগিরিতে বাতির আলো বাতাসে ঈষৎ কাঁপিয়া উঠিতেছে। ঝাড় ও দেওয়ালগিরির কতকগুলিতে সেজ না থাকায় বাতাসে বাতিগুলি নিবিয়া গিয়াছে। দেওয়ালের গায়ে তাই মধ্যে মধ্যে স্বল্প ম্লান ছায়া রাখা দীর্ঘাকারে জাগিয়ে উঠিয়াছে প্রচ্ছন্ন বিষণ্ণতার মতো। আসর বসিয়াছে, কিন্তু গতি এখনো অতি মৃদু। যন্ত্রবাদ্যের ঝঙ্কার অঙ্কুরের মতো সবে দেখা দিয়াছে। চারিপাশের আসরে বসিয়া 30-40 জন ভদ্রলোক মৃদু গঞ্জনে আলাপ করিতেছিলেন। 4-5টা গড়গড়া ফরাসি তামাক চলিতেছে। তাওয়াইফ দুজনে নীরবে বসিয়া আছে। মাঝে মাঝে কেবল মহিম গাঙ্গুলির কণ্ঠস্বর শোনা যায়। সিগারেট টান দিয়া সে নিবন্ত বাতিগুলির দিকে চাহিয়া উঠিল। কটা বাতি নিবে গেল যে হে! কেহ এ কথার জবাব দিল না। সে ডাকিল, নায়েব বাবু। তারা প্রসন্ন দরজার সম্মুখে দাঁড়াতেই সে বলিল, দেখুন, আলো বেশি খোলেনি। আমার ড্রাইভারকে বলে দিন 2টো পেট্রোম্যাক্স নিয়ে আসুক। নায়েব চুপ করিয়া রহিল। বয়োজ্যেষ্ঠা নর্তকীটা কেবল উর্দুতে বলিল, যেন স্বগতোক্তি করিল, এ ঘরে সে আলো মানায় কি? বাহিরে ভারী পায়ের জুতোর আওয়াজে নায়েব পিছনে চাহিয়া দেখিয়া সসম্ভ্রমে সবাই দাঁড়াইল। মুহূর্ত পরেই অনন্তের পিছনে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন বিশ্বম্বর রায়। বাইজি দুজন সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। মজলিসে সকলে উঠিয়া দাঁড়াইয়াছিলেন। মহিম আপনার অজ্ঞাতসারে অর্ধোত্থিত হইয়া হঠাৎ আবার বসিয়া পড়িল। রায় স্বল্প হাসিয়া বলিলেন, আমার একটু দেরি হয়ে গেল। তারপর তিনি আসন গ্রহণ করিলেন। তাকিয়াটা টানিয়া লইয়া মহিম সেটাকে সরাইয়া দিল। পকেট হইতে রুমাল বার করিয়া তাকিয়াটা কয়েকবার ঝাড়িয়া লইয়া বিরক্তি ভরে সে বলিল, বাপরে বাপ, কি ধুলো! তারা প্রসন্ন আতর বিলি করিয়া গেল। সমস্ত গড়গড়া ফর্সির কলিকা বদল করিয়া রায়ের সম্মুখে তাহার নিজের ফরাসি নামাইয়া অনন্ত হাতে নল তুলিয়া দিল। বয়োজ্যেষ্ঠা বাইজি কর্নিশ করিয়া উঠিয়া দাঁড়াইয়াছে। সঙ্গীত আরম্ভ হইয়াছে। সেই দীর্ঘ মন্থর গতিতে রাগিনীর আলাপ, কিন্তু একটু বৈচিত্র্য ছিল। আসর আজ নিস্তব্ধ। রায় চোখ মুদিয়া গম্ভীরভাবে বসিয়া আছেন। গানের দীর্ঘ মন্থন গতির সমতায় বিশাল দেহ তাহার ঈষৎ দলিতেছে। থাকিতে থাকিতে তাহার বাম হাতখানি উদ্যত হইয়া পাশের তাকিয়াটির উপর একটি মৃদু আঘাত করিল। ঠিক ওই সঙ্গে তবলচির চর্মবাদ্য ঝঙ্কার দিয়ে উঠিল। রায় চোখ মেলিলেন। বাইজির পায়ের ঘুঘুর সাড়া দিয়েছে। নৃত্য আরম্ভ হইল, কলাপের নৃত্য। আকাশে মেঘ দেখিয়া উতলা ময়ূরীর নৃত্যভঙ্গি। গ্রীবা ঈষৎ বাঁকি আছে। 2 হাতে পেশ আয়াজে 2 প্রান্ত আবদ্ধ। পেখমের মতো তালে তালে নাচিতেছে। চরণে ঘুঙুর বাজিয়া উঠিল। রায় বলিয়া উঠিলেন, বাহ! সঙ্গে সঙ্গে নর্তকীর নৃত্যমুখর
চরণ চাপল্য স্থির হইয়া গেল। ওদিকে তবলায় পড়িল সমাপ্তির আঘাত। মহিম সরিয়া আসিয়া রায়ের কানে বলিল, ঠাকুরদা, আসর যে জমছে না, গলা শুকিয়ে এলো। কৃষ্ণবাই সব ঠান্ডা করিয়া দিল যে। কৃষ্ণবাই ঈষৎ হাসিল। বোধ করি সে বুঝিল অনন্ত শরবত আনিয়া মহিমের সম্মুখে ধরিয়াছিল। মহিম কহিল, থাক, কদিন রাত্রি জেগে সর্দি করে আসে আবার। রায় ঈষৎ হাসিয়া অনন্তকে ইঙ্গিত করিলেন। অনন্ত ফিরিয়া গিয়া বড় পরতের উপর হুইস্কি, সোডার বোতল, গ্লাস লইয়া দুয়ারে আসিয়া দাঁড়াইল। পানীয় প্রস্তুত করিয়া অনন্ত মহিমকে দিয়া দ্বিতীয় গ্লাস তুলিয়া আসরের দিকে চাহিল। সকলে নত শির হইয়া বসিয়াছিল। সে বিশম্বর ভাবর সম্মুখে সসম্ভ্রমে পানীয় অগ্রসর করিয়া ধরিল। নীরবে রায় গ্লাসটি ধরিলেন। মহিম অনেকক্ষণ ধরিয়া তরুণী বাইজিকে লক্ষ্য করিতেছিল। একটু নাড়িয়া বসিয়া বলিল, পিয়ারি ভাই, এবার তুমি একবার আগুন ছড়িয়ে দাও দেখি। পিয়ারি গান ধরিল। জলদ গতি। রায় চোখ মুদিয়াছিলেন। একবার কেবল ফাঁকির ঘরে বলিলেন, জেরা ধীরছে। কিন্তু অভ্যাসের বশে পিয়ারি চটুল নৃত্যে, চপল সঙ্গীতে মজলিসের মধ্যে যেন অজস্র লঘু ফেনার ফানুস উড়াইয়া দিল। মহিম মুহুর্মুহ হাঁকিতে লাগিল, বহুত আচ্ছা। রায় কর্তার ভ্রু কঞ্চিত হইয়া উঠিয়াছিল। মহিমের সঙ্গতি ছাড়া উচ্ছ্বাস তাহাকে পীড়া দিতেছিল। কিন্তু তবু তিনি দলিতেছিলেন সঙ্গীত মুগ্ধ অজগরের মতো। দেহের মধ্যে সুনীতের ধারা রায়বংশের সুনীতের অত্যন্ত উগ্রতায় বেগবতী হইয়া উঠিয়াছে। পিয়ারি নাচিতেছে বিচিত্র বর্ণা প্রজাপতির মতো। পিয়ারিকে দেখিয়া মনে পড়ে লখনৌয়ের জোহরার কথা, কৃষ্ণার সঙ্গে সাদৃশ্যে দিল্লিওয়ালি চন্দ্রবাইয়ের কথা। চন্দ্রাবাই তাহার জীবনের একটা অধ্যায়। পিয়ারির নৃত্য শেষ হইল। রায় ভাবিতেছিলেন অতীতের কথা। চিন্তা ভাঙিয়া গেল টাকার শব্দে। মহিম পিয়ারিকে বকশিশ দিল। মহিম নিয়ম ভঙ্গ করিয়াছে। প্রথম ইমাম দেওয়ার অধিকার গৃহস্বামীর। চকিত হইয়া রায় সম্মুখে পাশে চাহিলেন। নাই, সম্মুখে রূপার পরাত নাই, আধারও নাই। মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিলেন। কৃষ্ণাবাই তখন গান ধরিয়াছে। আসরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তরঙ্গের মতো তাহা উচ্ছ্বসিত হইয়া ফিরিতেছিল। তাহার গতি তাড়িত বায়ু তরঙ্গ শ্রোতাদের বুকে আঘাত করিতেছে। সে গাইতেছিল, কানাইয়ের বাঁশি বাজিতেছে উচ্ছ্বসিত যমুনা উজানে ফিরিল। সে গাইতেছিল, কানাইয়ের বাঁশি বাজিয়াছে উচ্ছ্বসিত যমুনা উজানে ফিরিল। তরঙ্গের পর তরঙ্গাঘাতে তটভূমি ভাঙিয়া কানাইকে সে বুকে টানিয়া লইতে চায়। সে সঙ্গীত নৃত্যের উচ্ছ্বাস অপূর্ব। রায় সব ভুলিয়া গিয়েছিলেন। সঙ্গীত শেষ হইল। রায় বলিয়া উঠিলেন, বহুত আচ্ছা চন্দ্রা। কৃষ্ণা সেলাম করিয়া বলিল, বাঁদির নাম কৃষ্ণাবাই। অধিক হইতে মহিম ডাকিল, কৃষ্ণাবাই, থোড়া ইনাম ইধার। রায় উঠিয়া পড়িয়াছিলেন। দৃঢ় পদক্ষেপে মজলিস অতিক্রম করিয়া বাহির হইয়া গেলেন। বারান্দার বুকে পাদুকাসন্ন বলিষ্ঠ পদক্ষেপ ক্রমশ ক্ষীণ হইয়া মিলাইয়া গেল। মহিম বলিলেন, পিয়ারি ভাই, এবার তোমার আর একখানা। কৃষ্ণা কহিল, হুজুর বাহাদুরকে আনে দিজিয়ে। মহিম বলিল, আসছেন তিনি। তার আর কি, ওই বোধ হয়ে আসছেন তিনি। রায় নয়, প্রবেশ করিল নায়েব মশাই তারাপ্রসন্ন। একটি রূপার রেখা আসরে সে নামাইয়া দিল। রেখাবির উপর দোখানি মোহর। নায়েব বলিল, বাবু ইনাম দিলেন। মহিম অসহিষ্ণু হইয়া উঠিল, তিনি কই? তার বুকে ব্যথা ধরেছে।
তিনি আর আসতে পারবেন না। আপনারা গান শুনুন। তিনি মাফ চেয়েছেন সকলের কাছে। মজলিসের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন উঠিল। মহিম উঠিয়া তাচ্ছিল্যময় আলস্য ভরে একটা আড়মোড়া ভাঙিয়া বলিল, উঠি তারাপ্রসন্ন, কাল আবার সাহেব আসবেন। তারাপ্রসন্ন আপত্তি করিল না। অপর সকলেও উঠিয়া পড়িল। মজলিস ভাঙিয়া গেল। ঘরের মেঝের উপর রায়গিন্নির হাত বাক্সটা খোলা পড়িয়াছিল। গর্ভ তাহার শূন্য। রায় নিজে ভ্রূক্ষেপহীনভাবে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিলেন উন্নত শিরে। রায়বাড়ির মর্যাদা ক্ষুণ্ণ হয় নাই। উত্তেজনায় সুরার উগ্রতায় দেহের রক্ত যেন ফুটিতেছিল। স্থান কাল আজ সব উলট পালট হইয়া গিয়াছে। অন্যমনস্কভাবে তিনি ঘরের বাহির হইয়া পড়িলেন। জলসাগরের আলোকের দীপ্তি তাহাকে আকর্ষণ করিল। আবার আসিয়া তিনি জলসাগরে প্রবেশ করিলেন। শূন্য আসর। দেওয়ালের বুকে শুধু জাগিয়া আছেন রায় বংশধরগণ। বিশম্বর খোলা জানালার দিকে চাহিলেন। জ্যোৎস্নায় ভুবন ভরিয়াও গিয়াছে। বসন্তের বাতাসে সর্বাঙ্গে মুচকন্দ ফুলের গন্ধ মাখা। কোথায় কোন গাছে বসিয়া একটা পাপিয়া অশ্রান্ত ঝঙ্কার তুলিয়া ডাকিতেছে, পিউ কাহা, পিউ কাহা। রায়ের মনের মধ্যে সঙ্গীত গুঞ্জন উঠিল। বহুদিনকার ভুলিয়া যাওয়া চন্দ্রার মুখের বেহাগ। শোনা যায়, শুনো যা পিয়া। মাথার উপরে দেখলেন চাঁদ মধ্য গগনে। পদশব্দে পিছনে ফিরিলেন। অনন্ত বাতি নিভাইবার উদ্যোগ করিতেছে। রায় নিষেধ করিলেন, বলিলেন, থাক। অনন্ত চলিয়া যাইতেছিল। রায় ডাকিলেন, এসরাজটা এনে দে আমায়। অনন্ত এসরাজ লইয়া আসিল। জানালার সম্মুখে এসরাজ কুলে রায় বসিয়া বললেন, ঢাল। পরাতের উপর খোলা বোতল পড়িয়াছিল। রায় ইঙ্গিত করিয়া দেখাইয়া দিলেন। পানীয় দিয়া অনন্ত চলিয়া গেল। এসরাজের তারের বুকে ছড়ির টান পড়িল। নিস্তব্ধ পুরীর মধ্যে সুর জাগিয়া উঠিল। বিভোর হইয়া রায় এসরাজ বাজাইয়া চলিয়াছেন। এসরাজ কি কথা কহিয়া উঠিল, মৃদু ভাষায় যে স্পষ্ট শোনা যায়। গানের কথাগুলি রায়ের কানে বাজিতেছিল। নিশীত রাতের হতভাগিনী বন্দিনী, দুয়ারের পাশে প্রহরায় জাগিয়া বিষাক্ত নন্দিনী। নয়নে আমার নিদ্রা আসে না, নিদ্রার ভানে আমি তোমার ওই রূপ ধ্যান করি। হে প্রিয়, এ সময়ে কেন বাঁশি বাজাইলে? রায় এসরাজ ঠেলিয়া দাঁড়াইলেন। মৃদুস্বরে তিনি ডাকিতেছেন, চন্দ্রা, চন্দ্রা। তাহার চন্দ্রা, এগানো যে চন্দ্রার। বাহির হইতে মিঠা গলায় কে ডাকিল, জনাব। রায় ব্যগ্রভাবে ডাকিলেন, চন্দ্রা, চন্দ্রা, আরো ইধার আও, দোস্ত চল গিয়া চন্দ্রা। কৃষ্ণা স্মিত সরোজ্য মুখে আসিয়া অভিবাদন করিয়া অতি মধুর করিয়া যে গানটি তিনি এজরাসে বাজাইতেছিলেন তাহার শেষ চরণ গাহিল। হে প্রিয়, এ সময়ে কেন তুমি বাঁশি বাজাইলে? রায় হাসিয়া তাঁহার মোটা গলা যথাসম্ভব চাপিয়া গান ধরিলেন। ওগো প্রিয়া, এমন রাত্রি, বুকে আমার বিজয় উল্লাস, একা কি আজ থাকা যায়? রায় বোতলের ছিপি খুলিতেছিলেন। হাত বাড়াইয়া কৃষ্ণাবাই বলিল, জনাবকে হুকুম হয়ে তো বাদীদের শক্তি হে। মৃদু হাসিয়া বোতল ছাড়িয়া দিলেন। কৃষ্ণা বোতল খুলিয়া দিল। মদ ঢালিয়া গ্লাস রায় বাবুর হাতে তুলিয়া দিল। আবার এজরাসের সুর উঠিল।
সঙ্গে সঙ্গে কৃষ্ণা মৃদু স্বরে গান ধরিল। কৃষ্ণা গাহিতে গাহিতে নাচিতে আরম্ভ করিল। সে গাহিল, হে প্রিয়, ঝরা ফুলের মালা গাঁথি না, উচ্চ শাখায় ওই যে ফুলের স্তবক, ওই আমায় দাও, আমায় তুমি তুলিয়া ধরো, আমি নিজে চয়ন করিব তোমার জন্য। ঊর্ধ্বমুখে হাত দুইটি তুলিয়া সে নাচিতেছিল। রায় ইজরাস ফেলিয়া টপ করিয়া হাতের মুঠোতে কৃষ্ণার পা দুইটি ধরিয়া উচ্চে তুলিয়া তালে তালে তাহাকে নাচাইয়া দিলেন। গান শেষ হইল। কৃষ্ণা পড়িয়া যাইবার ভানে চিৎকার করে উঠিল। পর মুহূর্তে সে নামিয়া পড়িল। সুরামত্ত রায় আদর করিয়া ডাকিলেন, চন্দ্রা, চন্দ্রা পিয়ারি। গানের পর গান চলিল। সঙ্গে সঙ্গে সুরা। একটা বোতল শেষ হইয়া গিয়াছে, দ্বিতীয় বোতলটাও শেষ হয়। একটু পরেই বাইজির অবশ দেহ এলাইয়া পড়িল ফরাসের উপর। বিশম্বর তখনও বসিয়া মত্ত নীলকণ্ঠের মতো। বাইজির অবস্থা দিকে ঈষৎ হাসিলেন। একটা তাকিয়া সযত্নে তাহার মাথায় দিয়া ভালো করিয়া তাহাকে শোয়াইয়া দিলেন। তারপর এজরাস লইয়া টানিয়া বাজাইতে আরম্ভ করিলেন। দ্বিতীয় বোতলটা শেষ হইতে লাগিল, কিন্তু রাত্রি শেষ হইল না। এমন সময় গাঙ্গুলি বাড়ির ঘড়ি বাজিয়া উঠিল, ঢং ঢং ঢং। রায়বাড়ির খিলানে খিলানে পরাবতের গুঞ্জন উঠিল। রায়ের চমক ভাঙিল। নিত্য এই শব্দে নিদ্রা ভাঙে। তিনি উঠিয়া পড়িলেন। একবার শুধু নিদ্রিত কৃষ্ণাকে আদর করিলেন, চন্দ্রা, চন্দ্রা পিয়ারি। তারপর বারান্দার বাহিরে আসিয়া তিনি ডাকিলেন, অনন্ত। অনন্ত গিয়াছিল ছাদের প্রভুর জন্য তাকিয়া গালিচা পাতিতে। নিচে নামিয়া আসিতে রায় তাহাকে বলিলেন, পাগড়ির চাদর, শোয়ারের পোশাক দে, নিতাইকে বলে দে তুফানের পিঠে জিন দিতে, জলদি। সবিস্ময়ে অনন্ত প্রভুর মুখের দিকে চাহিল। দেখিল রায় গোঁফে চারা দিতেছেন। এ মূর্তি তাহার অপরিচিত নয়, কিন্তু বহুদিন দেখে নাই। সে মৃদুস্বরে বলিল, মুখে হাতে জল দিন। কিছুক্ষণ পরেই তুফানের রস্যপূর্ণ রেশার শেষ রাত্রির বুক ভরিয়া উঠিল। তারাপ্রসন্নের ঘুম ভাঙিয়া গিয়াছিল। জানালা হইতে সে দেখিল তুফানের পিঠে বিশ্বম্বর রায়, পরনে চৌস্ত পায়জামা, গায়ে আসকান, মাথায় সাদা পাগড়ি। অন্ধকারে সম্পূর্ণ না দেখিয়াই তারাপ্রসন্ন কল্পনা করিল, পায়ে জমিদার নাগরা, হাতে চামড় দেওয়া চাবুক। তুফান নাচিতে নাচিতে বাহির হইয়া গেল। মাঠের পর মাঠ অতিক্রম করিয়া ধুলায় ঘূর্ণি উড়াইয়া তুফানের বেগে ছুটিতেছিল। শেষ রাত্রির শীতল বায়ু হু হু করিয়া রায়ের উত্তপ্ত তলার স্পর্শ করিতেছিল। সুরার উগ্রতা ধীরে ধীরে শান্ত হইয়া আসিতেছিল। প্রান্তর শেষ হইয়া গ্রামখানার নাম কুসুমডিহি। পাশ দিয়া তরকারি বোঝাই একখানা গাড়ি চলিয়াছে। আরোহী তাহাতে দুইজন। বোধ হয় তাহারা হাটে চলিয়াছিল। কয়টা কথা তাহার কানে আসিয়া পৌঁছাইল। গাঙ্গুলি বাবুরা কিনে থেকে রায় সজুরে লাগাম টানিয়া তুফানের গতি রোধ করিলেন। তখনও গাড়ির আরোহী বলিতেছিল, খাজনা দিয়ে লাভ কিছু আর থাকে না। সুখ ছিল রায় রাজাদের আমলে। চারিদিকে চাহিয়া দেখিয়া রায় চমকিয়া উঠিলেন। তুফানের পিঠির উপর কোথায় তিনি কোথায়? ক্রমে চিনিলেন হারানো লাট কীর্তিহাট সম্মুখে। মুহূর্তে সোজা হইয়া লাগাম টানিয়া তুফানকে ফিরাইয়া সজোরে তাহাকে কষাঘাত করিলেন। আবার কষাঘাত। তুফান বিপুল বেগে ছুটিল। আস্তাবলের সম্মুখে আসিয়া রায় চারিদিকে চাহিয়া দেখিলেন পূর্ব দিকের আলোর রেশ ফুটিতেছে। রজনী এখনো যায় নাই। রায় ডাকিলেন, নিতাই।
তিনি হাঁপাইতেছিলেন, অনুভব করিলেন তুফানও থরথর করিয়া কাঁপিতেছে। রায় নামিয়া পড়িলেন, দেখিলেন লাগামের টানে তুফানের মুখ কাটিয়া গিয়াছে। তাহার সমস্ত মুখটা রক্তাক্ত। শ্রান্ত তুফান কাঁপিতেছিল। রায় তাহার মাথায় হাত বলিয়া বলিলেন, বেটা বেটা। তুফান মুখ তুলিতে পারিল না। সোরার মোহ বোধ করি তখনও তাহা সম্পূর্ণ যায় নাই। বলিলেন, ভুল বেটা, তোরও ভুল, আমারও ভুল। লজ্জা কি বেটা তুফান, ওঠ ওঠ। নিতাই পিছনে দাঁড়াইয়াছিল। সে বলিল, বড় হাঁপিয়ে পড়েছে, ঠান্ডা হলেই উঠবে। চকিত হইয়া মুখ ফিরাইয়া রায় দেখিলেন নিতাই। নিতাইয়ের হাতে তুফানকে দিয়া ত্বরিত পদে রায় বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। দ্বিতলে উঠিয়া দেখিলেন জলসাঘর তখনও খোলা। উকি মারিয়া দেখিলেন ঘর শূন্য, অভিসারিকা চলিয়া গিয়াছে। সোরার শূন্য বোতল আসরে গড়াগড়ি যাইতেছে। ঝাড় দেওয়ালগিরির বাতি তখনও শেষ হয় নাই, এখনও আলো জ্বলিতেছে। দেওয়ালের গায়ে দীপ্ত রায় বংশধরগণ, মুখে মত্ত হাসি। সভয়ে রায় পিছাইয়া আসিলেন। সহসা মনে হইল দর্পণে নিজের প্রতিবিম্ব দেখিয়াছেন। মোহ কেবল তাহার নহে, সাতরাইয়ের মোহ এই ঘরে জমিয়া আছে। দরজা হইতেই তিনি ফিরিলেন। রেলিংয়ে ভর দিয়ে ভিতার্থীর মতো তিনি ডাকিলেন, অনন্ত অনন্ত। অনন্ত সাড়া দিয়া ছুটি আসিল। প্রভুর এমন কণ্ঠস্বর সে কখনো শোনে নাই। সে আসিয়া দাঁড়াইতেই রায় বলিয়া উঠিলেন, বাতি নিবিয়ে দে, বাতি নিবিয়ে দে। জলসা ঘরের দরজা বন্ধ কর, জলসা ঘরের। আর কথা শোনা গেল না। হাতের চাবুকটা শুধু সশব্দে আসিয়া জলসা ঘরের দরজায় আশ্রাইয়া পড়িল।